চরণ শেখ হাসিনার বিচার আল্লাহ করুক, শেখ হাসিনারে ফাঁসি দেখ নিয়া। সন্তানের জন্য মায়ের এই আর্তনাদ, এমন বুক ফাটা কান্নায় এখনো ভারী বাংলাদেশের বাতাস। এই ছোট্ট শিশুটি যে কি হারিয়েছে তা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে নিহত ইরফানের মতো কারো বাবার কবর, কারো ভাইয়ের দাফন হয়েছে কোথায় তা জানা নেই অনেকে। কারো বা কাছের মানুষটির খোঁজে এখনো হাসপাতালের মর্গ থেকে মর্গে ছুটে বেড়ানো স্বজনদের সংখ্যাও কম নয়। তুমি কি মা রাজাকার? মা তুমি কেন আমাকে আটকে রাখো? মা আমি দেশের জন্য আন্দোলন করব। আমি যদি আজকে বের হইতে পারি আর আসবো না, আমি রাস্তায় থেকে থেকে আন্দোলন করবো। রোহান নাই, ওরা বলেন আমি তো বুঝেই ফেলাইছি আমার রোহান নাই। মামলাটা তো লেখেই নাই, অভিযোগ বলতে গেছি যে আপনারা একটা জিটি করে আমার জিটির নাম্বারটা দেন, আমি মর্গের থেকে আমার স্বামীর লাশটা আনি। ওনরা আমার জিটি লেখেও নেই, আর আমারে বলতেছে শুট কর গুলি কর এই থানার পুলিশরা। হুকুমদাতা এবং গুলি চালানো যে চালাইছে, চালায় মানুষদেরকে হত্যা করছে, তাদের উভয়েরই এরকম সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি। ফাঁসিতে ঝুলাইয়া যেন তাদেরকে বিচার করা হয়। স্বাধীন দেশের ছাত্র নাগরিকদের নির্বিচারে হত্যা, লাশ গুম এবং পুড়িয়ে ফেলার মতো ঘটনায় হতবাক বাংলাদেশ। এমনকি ক্ষমতাচ্যুত সরকারের নির্দেশে হাসপাতালগুলো থেকে নিহতের তথ্য লোপাটের অভিযোগও উঠেছে। বিভিন্ন জায়গায় গণকবর পাওয়া গেছে এবং বিভিন্ন স্থানে লাশ গুম করা হয়েছে, ময়লার সাথে মিশিয়ে ফেলা হয়েছে, লাশ কেটে টুকরো করে সেটিকে নদীতে ভাসানো হয়েছে। এরকম অনেক তথ্য আমাদের কাছে এখনো আসছে। ওই সময় তো স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, তাহলে কতগুলো লাশ তারা গুম করেছে। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা কিন্তু সব হাসপাতালে গিয়ে আপনার যে তথ্যগুলো আছে, লাশের যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু লোপাট করেছে। মোটামুটি 1000 জনের মতো শহীদ এবং 1000 জনের বেশি আর কি, তাদের সংখ্যা আমাদের হাতে এসেছে। আমার মনে হয় যে এই সংখ্যাটি আরো 3 থেকে 4 গুণ বেশি হবে বা তারও বেশি হতে পারে। বুলেটের সামনে বুক পেতে দিয়ে রংপুরের ছেলে আবু সাইদ ইতিহাস গড়েছেন। এরপর আর রাজপথ ছাড়েনি বাংলার ছাত্র জনতা। তারা তাদের সর্বোচ্চ দিয়ে রাজপথ দখলে রেখেছে এবং দখল রেখে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে বলে স্পষ্ট জানিয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে সংস্কারে নেমেছে এই তরুণরা। কিন্তু যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবার আছে কেমন? তাদের তালিকায় বা কতটুকু হলো, কতটুকু অগ্রগতি হলো, তাদের জন্য সহযোগিতাই বা কতটুকু এলো, সেসব খুঁজে দেখতে চাই, সেসব খোঁজ নিতে চাই। এবারের পর্বে প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। বাংলাদেশের এই নতুন রূপ, এই বিজয়ের ক্ষণ যেমন খুশি, আনন্দ, হাসির, তেমনি বহু ত্যাগের। এর পেছনের ভয়াবহ ইতিহাসটা অনেকেই জানেন, অনেকেই জানার চেষ্টা করেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাধীন বাংলাদেশেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হত্যাযজ্ঞের নির্মমতা, নৃশংসতায় লোম শিউরে উঠছে সবারই। তবুও বাংলার দামাল ছেলেরা তখন রাজপথ ছাড়েনি। ছাত্র জনতা এক হয়ে ছিনিয়ে আনে সত্যিকারের বিজয়, স্বৈরাচার মুক্ত হয় স্বদেশ। কিন্তু যাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশের মুক্ত বাতাসে স্বস্তির শ্বাস নিচ্ছে 17 কোটি বাঙালি, নিহত সেসব বীর যোদ্ধাদের পরিবারের খোঁজ নিচ্ছে কি কেউ? তা জানতেই শহীদদের পরিবারের বর্তমান পরিস্থিতি তুলে আনবে সমাধান কোথায় টিম। রাজধানীর রায়েরবাগ মেরাজনগর, এখানকার এই শান্ত চিত্রটা যতটা স্বস্তি দেয় এখন, ঠিক ততটাই তা ভাবিয়ে তোলে এই এলাকার বাসিন্দাদের। এই মোচরটার থেকে 3-4 জন একসাথে গুলি করা শুরু করছে। না, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী যেটা। এই ব্যক্তির নাম হুমায়ুন কবির। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যখন উত্তাল বাংলাদেশ, তখন
ঢাকার মেরাজনগর ছিল রণক্ষেত্র। এই স্থানটিতে হেলমেট বাহিনীর নির্বিচার গুলিতে গুরুতর আহত হন তার ভাই মাসুদ। এরপরেও থামেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাসুদের মৃত্যু নিশ্চিতের চেষ্টা করে তারা। ওইখান থেকে গুলি করছে, সে ছিল এইখানে, এইখানে হ্যাঁ গুলি খাইছে। গুলি খাইবার পরে সেজন সরে গেছে, ওইখানে গিয়ে পড়ে গেছে, ওইখানে গিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারা ধারালো অস্ত্র দিয়ে আবার কোপও দিচ্ছে। এটা যত সময় চাপাটি দাও কিছু একটা ধারালো অস্ত্র কপালে, হ্যাঁ কপালে। কপালের অবস্থা সুরুতাল রিপোর্ট আছে, গ্যাপ হয়ে গেছে। গুলিটা করছে একেবারেই বরাবর এখানে, হ্যাঁ। আর তারপরে মানে মৃত্যু নিশ্চিত হওয়ার লেগে হয়তো আবার কোপও দিচ্ছে। মেরাজনগর বি ব্লকের এই এলাকাটা 19 জুলাই 18 জুলাই এবং এই সময়টাতে একরকম যুদ্ধক্ষেত্রের মতো ছিল। অনেকে বলছেন যে এটা নাকি গাজার মতো অবস্থা তৈরি হয়েছিল। বিভৎস গোলাগুলি, ইটপাটকেল ছড়াছড়ি, কোনো অবস্থাতেই রাস্তায় আন্দোলন করার সুযোগ করতে দেয়নি কাউকেই। তারপরেও অনেক সাহসী দুঃসাহসিক মানুষ তাদের বিরুদ্ধে এগিয়ে এসছে, বুক পেতে দিয়ে আন্দোলনে যুক্ত ছিল। খুব কষ্ট করে মাসুদ তার জীবন সংসার পরিচালনা করতেন, তবুও অন্যায়কে মাথা পেতে নেননি কখনো। যতটুকু সুযোগ পেয়েছেন আওয়াজ তুলেছেন, হয়েছেন শহীদ। তার ছোট 3 সন্তানকে নিয়ে স্ত্রী হেনা বেগম এখন বড়ই একা, অসহায়। মামলাটা তো লেখেই নাই, অভিযোগ বলতে গেছি যে আপনারা একটা জিটি করে আমার জিটির নাম্বারটা দেন, আমি মর্গের থেকে আমার স্বামীর লাশটা আনি। ওনরা আমার জিটি লেখেও নেই, আর আমারে বলতেছে শুট কর, গুলি কর, এই থানার পুলিশরা। আমি দেখি নাই কারা করছে, হেলমেট বাহিনী ছিল, কিন্তু এটা তো সরকারের থেকেই আসছে। সরকার ছাড়া তো এটা হয়নি। সরকারে কেন অনুমতি দিছে যে গণহারে গুলি করো? আমার হাজবেন্ড এরকম কিছু করতো না যে আমার অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার জন্য রেখে গেছে। আমার জন্য খুব করুণ অবস্থা। সরকারে যখন এই কাজ করছে, আমার দায়বদ্ধ, আমার 3 ছেলের এবং আমার সব দায়বদ্ধ সরকারের নিতে হবে। আপনারা আমার এরকম কিছু করার মতো এই পরিস্থিতি বানায় দেন। রায়েরবাগের মেরাজনগরে যে নির্মমতা চালিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তার চিহ্ন এখনো আছে দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে, এমনকি বাসাবাড়ির বারান্দা, জানালায়। এলাকার ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা এই গুলিটি চালাইছে। গুলি করছে, কয়টা গুলি করছে এটা গুণা করার জন্য, মানে প্রতি সেকেন্ডে গুলি করছে, প্রতি সেকেন্ডে গুলি করছে। এখান থেকে এই মোড় পর্যন্ত গেছে গুলি করতে। আড়াই ঘন্টা মনে হয় যুদ্ধক্ষেত্র ছিল, 2 থেকে আড়াই ঘন্টা। আমাকে এটা মনে হয় যে গাজা সিটি ছিল, এরকম অবস্থা ছিল। মূলত মেরাজনগর প্রথম 3 রাস্তার মোড় যেটা, সেই মোড় থেকেই গোলাগুলির শুরুটা হয় এবং তারা বলছেন, স্থানীয় যারা রয়েছেন এবং একই সঙ্গে যে মাসুদ নিহত হয়েছেন তার পরিবারের সদস্যরাও দাবি করছেন যে তারা সবাই আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেসব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলাটা চালিয়েছে এবং গোলাগুলি করেছে। এমনও গুলির ক্ষত রয়েছে যেগুলো ওয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে, এমনকি পোলের মধ্যে এখনো বিদ্ধ আছে। সেদিন হেলমেট বাহিনীর সেই নৃশংসতার শিকার হয় 4 বছরের ছোট্ট শিশু আহাদো। এই ভবনের 8 তলার বারান্দা থেকে মেরাজনগরের রণক্ষেত্র দেখার সময় গুলিবিদ্ধ হয় সে, লুটিয়ে পড়ে সেখানেই। ছেলেকে তুলতে গিয়ে রক্তে ভিজে যান বাবা আবুল হোসেন ও মা সুমি আক্তার। ডান চোখে গুলিবিদ্ধ হয়ে মাথার ভেতরে তা আটকে যায়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আহাদ। সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু, তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। গন্ডগোলের মতো জাস্ট ঢিল টিল মারতেছে, এরকম। যাই হোক, মানে এরকম শুনতে শুনতেই আমরা যার যার বাসার মধ্যেই আসি, মানে কেউ দরজা খুব একটা খুলতেছি না, বারান্দা থেকে দেখতেছি। এর মধ্যে হঠাৎ করে আমরা দরজা খুলে দেখি যে এখানে জাস্ট ব্লাডের পড়ে আছে। তো এই পাশের বাসার ভাবি আবার ঘরের মধ্যে ঢুকে দেখা যে ঘর খালি, মানে একদম খালি। তাহলে বাসায় কেউ নাই, কোথায় গেল? তখন ভাবি আবার ওই বাচ্চার মাকে ফোন দিছে। ফোন দিলে উনি কান্নাকাটি করে বলতেছে যে এরকম বারান্দায় হাত ছিল, ওর যে গুলি লাগছে। ছাত্র জনতার আন্দোলনে ঢাকার যে কয়েকটি স্থান সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল তার মধ্যে যাত্রাবাড়ি অন্যতম। বৈষম্যের বিরুদ্ধে তাদের সাহসী অবস্থান মনোবল জুগিয়েছে গোটা দেশের ছাত্র নাগরিকদের। এমনই একজন বীর যোদ্ধা দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষা দেয়া রোহান আহমেদ খান। মায়ের একরকম অবাধ্য হয়ে
বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে রাজপথে নামেন রোহান। তুমি কি মা রাজাকার? মা তুমি কেন আমাকে আটকে রাখো মা? আমি দেশের জন্য আন্দোলন করব। আমি যদি আজকে বের হইতে পারি আর আসবো না, আমি রাস্তায় থেকে থেকে আন্দোলন করব। রোহান নাই, ওরা বলেন আমি তো বুঝেই ফেলাইছি আমার রোহান আর নাই। পড়ার টেবিল, পড়ার সময়সূচি, নানা সূত্র সমীকরণ। শেষবার কলেজে পড়া শার্টটিও আছে ওভাবেই। চোখের জলে তার মা স্কাউটের জামাটা গুছিয়ে রেখেছেন খুব যত্নে। সবাই বলে যে শহীদ, আমি সারাদিন যন্ত্রণা, মনে হয় কি আমার নিঃশ্বাসের সাথে আমার ছেলে, এরকম মনে হয়। আমি দরজাটা খুলি, মনে হয় কি ও কলেজ থেকে আসছে। আমি দরজাটা খুলি, ওর কাঁধে ব্যাগ দেখি, মনে হয় কি ও কোচিং থেকে আসছে। খালি আমার চোখে এই আয়নাটাই ভাসে। সন্ধ্যা হলে আমাকে জড়িয়ে ধরে, মা আমাকে নাস্তা দিবা কি? মানে তার বায়না থাকতো, আজকে এটা দাও, কালকে ওইটা দাও, দিতেই হইতো। আমাদের দেশের এই প্রধানমন্ত্রী যে হুকুম দিছে, এগুলো তো সরাসরি দেখছি খবরের মধ্যে, তার যেন এদেশে পাশই হয়। আমার ভাইটা দেশের জন্য মারা গেছে, জনগণের জন্য মারা গেছে, তো ওর জন্য রাষ্ট্রীয়ভাবে একটা সম্মাননার ব্যবস্থা আমি অবশ্যই চাই। মেহেদী হাসান ছিলেন দুঃসাহসিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যাত্রাবাড়ির রাজপথে নেমে 18 জুলাই একবার প্রাণে বেঁচে যায় সে। প্রথমবার আহত হয়েও তাকে আটকে রাখা যায়নি। 19 জুলাই শুক্রবার দেশের প্রয়োজনে আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন বাজি রাখে ছেলেটি। বুক পেতে দেয় বুলেটের সামনে। এরপর আমার বুতে 3টা গুলি, একটা গুলি এদিক দিয়ে মারছে, এই জায়গাটা দিয়ে একটা গুলি মারছে, এই জায়গাটা দিয়ে একটা গুলি মারছে, এই কোমরের মধ্যে একটা গুলি মারছে। আমার বুতে রে বাবা টার্গেট করে 3টা গুলি করছে। আমার বুতে গাইয়া লইয়া গোসল মোসল করিয়া গেছে। আমার বুতে আমার বাবা দেখছে কি সুন্দর হয়ে রয়েছে, আমার মাটা কি সুন্দর করিয়া গইয়া গরু। আমার বুতের জরম নি জরম শেখ হাসিনার বিচার আল্লাহ গরম, শেখ হাসিনারে ফাঁসি দেখ নিয়া। মেহেদীর বাবা মার অনুরোধ আর 10 জনের মতোই যেন তাকে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়। রাষ্ট্রীয় সম্মান চাই, ঠিক আছে। সরকার যেরকম সবাই যেরকম সহযোগিতা করে আঙ্গরও এরকম যদি সহযোগিতা করে আঙ্গ ভালো। এই ছোট্ট শিশুটি তার বাবা ইমনকে হারিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ওরা নেই কষ্ট আছে, ওরা অনেক বেতন মরে গেছে। আমার আব্বু আছে, লেখা আছে। অল্প আয়ের পরিবারে যে মানুষটির ওপর সবাই নির্ভর করত, সেই ইমন এখন শুয়ে আছে একাকী কবরে। নিহত ইমনের মা জানান তার স্ত্রী 4 মাসের গর্ভবতী। এই যে বাপের লাগে একটু বড় বড় কয়, আমার আব্বুরে দেখাও, চলো আমরা মেডিকেল যাই, মেডিকেল গেলে আমার আব্বু আসবো। আমি ঢাকা শহরে মনে করেন অনেক কষ্ট করিয়া মাটি মুটি খাটছি, কাটতে ফুলাফান সেনা করছি, লেহাপড়া করাইতারি না, কিন্তু এই ছোটো ফুলাটারে একটু লেহাপড়া করাইছিলাম, ওটাই একটু শিক্ষিত আছি। এই ছেলেই অনেক কিছু বুঝতো, অনেক কিছু টাকা পয়সাও অর্জন করতো, উনি বেশি। উনি মারা গেছে। অনেক সংসার কেমনে চাম, যদি আপনারা একটু হেল্প করেন দেখেন, তাইলে যেমন আমি চলতারি, নাইলে তো এই যে বউটা কাজ করে, বাচ্চা একটা পেডে লইয়া কাজ করতে গেছে, বউ কাজ করবো, কি করবো, আমিও তখন বুড়া হয়েছি। বাচ্চা ফেডে আজকে 4 মাস। ইমনের 4 বছরের ছেলে ইরফান প্রায়ই বিকালে তার বাবার কবর দেখতে যান দাদির হাত ধরে। তবে তারা জানেন না কোথায় ইমন শুয়ে আছেন। অনেক ভালো আছে তোমার বাবা। এই ছোট্ট শিশুটি তার বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বাবা তাদেরকে ছেড়ে চলে যান। তার একটা ছোট্ট অতিথি আসছে তাদের কাছে, একজন, তিনি হলেন এখনো তার মায়ের গর্ভে রয়েছে। একদিকে এই ছোট্ট শিশু, এর উপরে তার মা, কিন্তু তাদের পরিবারের যিনি শক্তি ছিলেন তার বাবা ইমন এখন কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছে।
সাজেদুর রহমান ওমর পবিত্র কোরআনের প্রায় অর্ধেক আয়ত্ত করেছেন। গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিংও করতেন। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে নেমে পড়েন রাজপথে। এরপর আর ফেরেননি ওমর। তার বাবার বিশ্বাস, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা মৃত নন, শহীদ। আমি এই উপদেষ্টা কমিটির সরকারের কাছে দাবি করব, যারা এই কাজগুলো ঘটেছে, যারা হুকুম দিছে এবং যারা গুলি চালাইছে, তাদের উভয়েরই এরকম সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি। ফাঁসিতে ঝুলাইয়া যেন তাদেরকে বিচার করা হয়। দেশের বাইরে যদি কেউ চলে যায়, তাকে আবার দেশে আনার ব্যবস্থা করতে হবে। আইনা দেশের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যে আগে বিচার করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধীদেরকে, এইটা তো সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ। এখন যেটা ঘটলো, এখন যে ঘটনাটা ঘটলো, তাইলে তাদেরকেও এই মানবতা বিরোধী অপরাধের বিশেষ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। এবার ফেরা যাক গত 16 জুলাই 24-এর কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ এভাবেই বুক পেতে দেন বৈষম্যের বিরুদ্ধে পুলিশের বুলেটের সামনে। এরপর থেকেই উত্তাল গোটা বাংলাদেশ। কয়েক হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আসে বাংলাদেশের নতুন বিজয়। ক্ষমতাচ্যুত সরকার প্রধান পালিয়ে যান দেশ ছেড়ে। প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত হন আবু সাইদ। বিভিন্ন জায়গায় গণকবর পাওয়া গেছে এবং বিভিন্ন স্থানে লাশ গুম করা হয়েছে, ময়লার সাথে মিশিয়ে ফেলা হয়েছে, লাশ কেটে টুকরো করে সেটিকে নদীতে ভাসানো হয়েছে। এরকম অনেক তথ্য আমাদের কাছে এখনো আসছে। এই সময় তো স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, তাহলে কতগুলো লাশ তারা গুম করেছে। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা কিন্তু সব হাসপাতালে গিয়ে আপনার যে তথ্যগুলো আছে, লাশের যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু লোপাট করেছে। মোটামুটি 1000 জনের মতো শহীদ এবং 1000 জনের বেশি আর কি, তাদের সংখ্যা আমাদের হাতে এসেছে। আমার মনে হয় যে এই সংখ্যাটি আরও 3 থেকে 4 গুণ বেশি হবে বা তারও বেশি হতে পারে। প্রথম আলোর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে 757 জনের মৃত্যু হয়। আর 16 আগস্ট জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এক প্রতিবেদনের তথ্য বলছে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় কমপক্ষে 650 জন বাংলাদেশি প্রাণ হারান। জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে আমরা কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষকের সঙ্গে। 1973 যে বাংলাদেশের যে অ্যাক্ট, সেখানে একমাত্র আছে পলিটিক্যাল বেসিস, পলিটিক্যাল আইডিওলজিক্যাল ভিত্তিতে। পলিটিক্যাল আইডিওলজিক্যাল ভিত্তিতে যদি কাউকে কি করা হয়, ডেফিনেশন শুধু না হত্যা করে না, একটা হলো কিলিং, তো ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ জেনোসাইড। তারপরে আছে ডেলিভারেটলি এমন অবস্থা তৈরি করা তাদের কন্ডিশন অফ দ্য লাইফের উপরে, যাতে করে আস্তে আস্তে তারা কি হয়ে যায়, তারা ডিস্ট্রয়েড হয়ে যায়, হ্যাঁ, এবং পার্টলি অর অথবা ফুললি। আমরা যদি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ধরি, ওনার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে একটাই জিনিস করা যায়, সেটা হলো ধরেন উনি পালিয়ে গেছেন ইন্ডিয়াতে আমাদের একটা এক্সট্রাডিশন চুক্তি ইন্ডিয়ার সাথে আছে, ওইটাকে যদি আমরা এনফোর্স করি, তাহলে আমরা এখানে মামলা করলাম আইসিটিতে, এবং মামলা আমাদের এখানে এই স্পেশাল কোর্ট যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এখানে মামলাটা হওয়া উচিত। তাহলে মামলাটা হলেই এই ট্রাইব্যুনালটাই শুধুমাত্র স্পেসিফিক কতগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমসকে করে ট্রায়াল করে, তো এখানে হলে আমরাও এক্সট্রাডিশনের মাধ্যমে ফিরে আনতে পারি। আর এই যে ক্রাইমগুলো ইন্টারন্যাশনাল লয়ের অনুসারে, এই ক্রাইমগুলো হলো হেনিয়াস ক্রাইমস অফ ইন্টারন্যাশনাল গ্র্যাভিটি। তো এখানে কি করা যায়, কোনো এগুলোর ইউনিভার্সাল জুরিসডিকশন আছে। ইউনিভার্সাল জুরিসডিকশন বলতে আমরা বুঝি যে ক্রাইমগুলো যে কোনো দেশের কোর্টে এর মামলা করতে পারে। আমাদের যে ডায়াসপোরা আছে বিভিন্ন জায়গায়, আমাদের যে কমিউনিটি আছে বিভিন্ন জায়গা থেকে, তারাও বাংলাদেশি যে হত্যাকাণ্ডগুলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ঘটেছে, ওইখানের কোর্টেও যেখানে সে পালিয়ে থাকবে এর বিরুদ্ধে কী করতে পারে, মামলা করতে পারে, যেহেতু এর ইউনিভার্সাল জুরিসডিকশনের মধ্যে আছে। তবুও আজ স্বস্তি কবরে শুয়ে থাকা এই বীরদের জন্য এই মাটি আজ স্বৈরাচার মুক্ত স্বদেশ।
দেশের জন্য যারা প্রাণ দিল তাদেরকে মৃত না বলতে অনেকভাবেই অনেকে উৎসাহিত করেন। বলা হয় যে তারা শহীদ হয়েছেন, কিংবা অন্য ধর্মেরও যারা তারা অনেক বেশি মর্যাদাপূর্ণ কাজ করেছেন, কারণ তাদের জীবনের বিনিময়ে এই দেশ পেয়েছে নতুন এক রূপ। সত্যি গোটা বাংলার মানুষ, বাংলা ভাষাভাষী দেশে বিদেশে মানুষ যেমন প্রশংসা করছেন, এই মানুষগুলোর একইভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য সুনির্দিষ্ট মর্যাদা, পূর্ণাঙ্গ তালিকা এবং কতজন কোথায় কিভাবে নিহত হয়েছেন সেসব বিস্তারিত জনসম্মুখে তুলে আনার দাবি জানান পরিবারের সদস্যরা। তাহলেই এই মানুষগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেমন এই পরিবারগুলো তাদের সহায় সম্বল এমনকি ব্যক্তিগুলোকে হারিয়েছেন, যে মানুষগুলো তাদের অন্যতম শক্তি, সেই মানুষগুলোর পূর্ণতা কখনো না হলেও অন্তত কিছুটা হলেও সান্ত্বনা মিলবে। প্রিয় দর্শক, আমরাও বোঝার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি, আর এই রাষ্ট্রের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে এগিয়ে আসা যায় এই পরিবারগুলোর পাশে। আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানোর ঠিকানা। আর হ্যাঁ, ভালোর শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই। যেভাবে এই তরুণরা করেছে, এই দেশটাকে নতুন রূপে এনেছে, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।